আজকে যেই মুভিটার কাহিনী তোমাদের শোনাতে চলেছি সেই মুভিটা একটা অসাধারণ কাহিনী নিয়ে তৈরি করা হয়েছে। মুভিটা একটা তেলেগু মুভি। আজকের যে মুভিটা সেই মুভিটার IMDb রেটিং রয়েছে 6.4 আউট অফ 10। আশা করছি আজকের মুভির কাহিনী তোমাদের অনেক পছন্দ হবে। তাহলে চলো বেশি দেরি না করে শুরু করা যাক আজকের মুভির এক্সপ্লেনেশন। মুভির শুরুতে একটি নিউজে দেখানো হয় হায়দ্রাবাদের কোথাও একটা বোম ব্লাস্ট হয়েছে, আর সেই বোম ব্লাস্টে যারা যারা জড়িত রয়েছে সেই সমস্ত টেররিস্টদের ইতিমধ্যে অ্যারেস্ট করা হয়েছে। পরের দিন সেই 5 জন টেররিস্টকে কোর্টে হাজির করা হয়। জাজ সেই 5 জন টেররিস্টদের কোনো রকম কিছু না করেই ফাঁসির সাজা শুনিয়ে দেয়। যখন ওই 5 জন টেররিস্টদের কোর্টে নিয়ে যাওয়া হচ্ছিল তাদের মধ্যে একজন তার ছোটবেলাকার কথা ভাবতে থাকে, আর তার নাম হলো আদিত্য। সেখানে দেখানো হয় 2 জন ছোট বাচ্চা। এই যে এর নাম হলো আদিত্য আর এই ছেলেটির নাম হলো স্বামী। এই ছেলেটিকে অবশ্যই মনে রাখবেন। এই দুটো বাচ্চা যখন কথা বলছিল তাদের কথাবার্তা শুনে এটাই বোঝা যাচ্ছিল যে এই 2 জন অনাথ আশ্রম থেকে পালিয়ে এসেছে। তারা সেই অনাথ আশ্রম থেকে দৌড়াতে দৌড়াতে জঙ্গলের রাস্তা পার করে একটি নির্জন রাস্তায় চলে আসে। সেখানে এসে তারা একটি ট্রাক দেখতে পায়। ওই 2 বন্ধু আদিত্য আর স্বামীর মধ্যে আদিত্য দৌড়ে এসে ট্রাকের ওপরে উঠে যায়, কিন্তু স্বামী দৌড়ে ট্রাকে উঠতে পারে না। সে সেখানেই থেকে যায় আর আদিত্য ট্রাকে চড়ে দূরে চলে যেতে থাকে। স্বামী সেখানেই দাঁড়িয়ে আদিত্যর দিকে তাকিয়ে থাকে। ওই লরিতেই আদিত্যর সাথে একজন স্বামীজি মানে একজন সাধু ছিল। সে আদিত্যকে তার সাথে যাওয়ার জন্য প্রস্তাব দেয়, কিন্তু আদিত্য তাকে সেখানেই বারণ করে দেয়। যাই হোক, এরপরে সিন কাট হয়ে বর্তমানে ফিরে আসে। দেখানো হয় ওই 5 জন টেররিস্টদের একটি জেলে আনা হয়েছে। এখানকার একজন বড় পুলিশ অফিসার যার নাম হলো করুণাকর, সে এই 5 জন টেররিস্টদের এই জেলের নিয়মকানুনগুলো বুঝিয়ে দিচ্ছে। ওই 5 জন টেররিস্টদের তাদের নিজের নিজের কেবিনের মধ্যে পাঠিয়ে দেওয়া হয়। আদিত্য একজন পুলিশ অফিসারকে লয়ারের সাথে কথা বলিয়ে দেওয়ার জন্য অনুরোধ করে, কেননা কোর্ট থেকে এর একটা অ্যাপিল করা হয়েছিল। সেই পুলিশ অফিসারটা অনেক অহংকারী ছিল আর সে কোনো রকম জেলের কয়েদিদের সাথে কথাবার্তাও বলতো না। তাই জন্য সে আদিত্যকে ইগনোর করে সেখান থেকে চলে আসে। কিন্তু আদিত্যর সাথে সেই পুলিশ অফিসারের কথা কাটাকাটি শুরু হলে আদিত্য পুলিশ অফিসারকে মারা শুরু করে দেয়, আর তখনই অন্যান্য পুলিশ অফিসাররা এসে তাদেরকে আটকে নেয়। আদিত্য অনেক জখম পেয়েছিল, তাই তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তখন সেই অফিসার মানে করুণাকর সেখানে এসে আদিত্যকে জিজ্ঞাসা করে সেখানে আসলে ঘটেছিল কি। আদিত্য তখন তার পাশের কেবিন থেকে যা যা শুনেছিল সবকিছু করুণাকরকে বলে দেয়। আদিত্য বলে পাশের রুম থেকে সে শুনেছিল যে আবারও তারা কোথাও বম ব্লাস্ট করবে, এই নিয়েই তারা কথাবার্তা বলছিল। ইন্সপেক্টর করুণাকরও আদিত্যর কথায় প্রথমে বিশ্বাস করছিল না, কিন্তু পরে মোটামুটিভাবে সে বিশ্বাস করে নেয়। এরপরে আদিত্যর কথা শুনে বম স্কোয়াড বিভিন্ন জায়গায় তল্লাশি করে। তখনই তারা নতুন বোম ব্লাস্টের সমস্ত প্ল্যান আর নতুন বোমাগুলোও খুঁজে পায়। যাই হোক, এটা করে আদিত্যর একটা ভালো রিভিউ সবার কাছে চলে আসে, আর কোর্ট থেকেও আদিত্যকে সেই সব টেররিস্টদের কাছ থেকে দূরে অন্য কেবিনে রাখতে বলা হয়। এরপরে দৃশ্য পরিবর্তন হলে আমরা এই উকিলকে দেখতে পাই যার নাম হলো মনীষা। মনীষার বাবাও একজন বড় উকিল ছিল, আর মনীষার বাবা সবসময় বড় বড় কেসগুলো হ্যান্ডেল করত। মনীষার এটা প্রথম কেস, তাই জন্য তার বাবা তাকে কোনো বড় কেসে নিয়ে যেতে চায় না। তাই আদিত্যর মতন এই ছোট কেসটাকে সে তার মেয়েকেই হ্যান্ড ওভার করে। মনীষার বাবা আর মনীষার মধ্যে এসব নিয়েই কথাবার্তা হচ্ছিল। তখনই মনীষার বাবা মনীষাকে আদিত্যর কেসের পুরো ব্যাপারটা বুঝিয়ে দেয়। মনীষাকে আদিত্যর কেসটাকে সলভ করতে বলে, কেননা আদিত্য কোর্টের কাছে একজন উকিলের অ্যাপিল করেছিল, তাই সেখান থেকে তাদেরকেই রাখা হয়েছিল। এরপরে মনীষা আদিত্যর সাথে দেখা করতে যায় আদিত্যর কেবিনে। আদিত্যর কাছ থেকে একটা পেপারে সিগনেচার করিয়ে সে সেখান থেকে চুপচাপ বেরিয়ে আসে। এরপরে আদিত্যকে অন্য একটি কেবিনে শিফট করা হয়। সেখানে আদিত্যর পাশের কেবিনের এই লোকটি যার নাম হলো শঙ্কর, সে আদিত্যর সাথে যেচে বন্ধুত্ব করতে চায়। পরের দিন শঙ্কর আদিত্যকে এই জেলে থাকা সমস্ত কয়েদিদের ব্যাপারে তথ্য দিতে থাকে, সবার সাথে পরিচয় করিয়ে দেয়। এইখানেই আমাদের এই লোকটির সাথে পরিচয় হয়। ইনিও এই মুভির একটা প্রধান চরিত্র। এনার নাম হলো সত্যনারায়ণ, আর এনাকে এবার থেকে আমরা গুরুজি বলেই জানবো। ইনি সবসময় একা একাই দাবা খেলতো। এই জেলেই ট্রিগার নামের একজন লোক ছিল, আর তার কয়েকজন চেলাচামুন্ডা ছিল। ট্রিগার সেই চেলাচামুন্ডাদের নিয়ে সেই জেলেই নিজেকে একটা গ্যাংস্টার বলে মনে করত। সে এটাই চাইতো যে এই জেলে সবাই যেন তার পায়ের নিচে থাকে, তার কথা শুনে চলে। তাই জন্য ট্রিগার আর ট্রিগারের লোকজন মিলে সবসময় কমজোর কয়েদিদের ওপরে অত্যাচার করত।
ওই জেলেই আরেকজন লোক ছিল যার নাম হলো বিনয়। এই লোকটিকেও কিন্তু অবশ্যই মনে রাখবে। এই জেলে কয়েদিদের কোনো রকম নেশার জিনিস দেওয়া হতো না, আর এটার ওপর একটা স্ট্রিক্ট নিয়ম ছিল। কিন্তু যাদের এই নেশা রয়েছে তারা তো কোনো না কোনো উপায় বের করবেই। ট্রিগার গ্যাংয়ের মধ্যেই একজন জেলের কয়েদিদের সিগারেট দেওয়া নেওয়া করত, আর এই জায়গাটায় দাঁড়িয়ে থাকতো। যারা সিগারেট খেতে চাইতো তারা একটি করে নোট এসে তার হাতে চুপচাপ গুজে দিত, আর সে তাকে একটা করে সিগারেট দিয়ে দিত। আদিত্যর মধ্যেও সিগারেটের নেশা ছিল, তাই সে একটি করে কাগজ ছিঁড়ে তার হাতে গুজে দিত, আর সেই লোকটা সেই কাগজটা না দেখেই আদিত্যর হাতে একটা সিগারেট দিয়ে দিত। এরকমভাবেই অনেক দিন চলতে থাকে। একদিন টাইগার গ্যাংয়ের লোকেরা মানে ট্রিগার গ্যাংয়ের লোকেরা এই কথাটা জেনে যায়, আর তারা প্রচণ্ড চাপে পড়ে যায় যে দিনের পর দিন তাদেরকে কে এমনভাবে ঠকাচ্ছে, কে এরকম নকল কাগজ তাদের হাতে গুজে দিয়ে সিগারেট নিয়ে যাচ্ছে। এমনভাবে দিন কাটতে কাটতে একদিন আদিত্য নারায়ণকে মানে গুরুজিকে দাবা খেলতে দেখে, তাই সে উৎসাহর বশে গুরুজির কাছে যায়। তার কাছে গিয়ে বলে যে সেও দাবা খেলতে চায়। গুরুজি তো অবাক হয়ে যায়, কেননা এত দিন যাবৎ সে জেলের মধ্যে রয়েছে, এখনো পর্যন্ত কেউ এসে গুরুজিকে এটা বলেনি যে তার সাথে দাবা খেলবে, বা তার সাথে কোনো কথাও বলেনি কেউ। এই প্রথম কেউ এসে গুরুজির সাথে কথা বলছে, এটা তো তাকে অনেক অবাক করে দেয়। যাই হোক, গুরুজি অনেক উৎসাহর বশে আদিত্যকে সেই খেলার সমস্ত নিয়ম কানুন শেখাতে থাকে। কোন গুটির কোন দান, কোন গুটি কত চালে কোথায় যায়, এই সমস্ত কিছু গুরুজি আদিত্যকে শিখিয়ে দিচ্ছিল। দিন সব ভালোই কাটছিল। একদিন বিনয় মানে এই লোকটা ট্রিগার গ্যাংয়ের লোকদের বলে দেয় যে এতদিন যাবৎ তাদেরকে কে মিথ্যা কাগজের টুকরো দিয়ে ঠকিয়ে যাচ্ছে। তারা সবাই তো আদিত্যর ওপরে অনেক রেগে যায়, তাই তারা প্ল্যান করে আদিত্যকে সিগারেট খাওয়ার নামে তাদের কেবিনে ডেকে নিয়ে আসে। তারপরে তারা আদিত্যকে মারার প্ল্যান করে, তাই এখানে তাদের মধ্যে একটা বড়সড় ফাইট হয়ে যায়। যাই হোক, এরকমভাবে মারপিট করার জন্য পুলিশ অফিসাররা আদিত্যকে কালকোটরিতে পাঠিয়ে দেয়। আদিত্য ওই ঘরের মধ্যে অনেক বোর ফিল করছিল, কেননা একটি ছোট্ট ঘর, সেখানে কিচ্ছু ছিল না, পুরো অন্ধকার, শুধু ওপরে একটা জানালা ছিল। কোনোভাবে সেই দিনটা আদিত্যর কেটে যায়। পরের দিন সকালে সূর্যের আলো পড়লে সেই ঘরেরই এক জানালা থেকে এই রকম জালের ছায়া পড়ে। তখন আদিত্য সেটাকে চেসবোর্ডের মতন ভাবতে থাকে, আর সেই খেলাটাকে ভালোভাবে বোঝার চেষ্টা করে। এরপরে আদিত্য অনেক উৎসাহ হয়ে নারায়ণের কাছে গিয়ে দাবা খেলার কথা বলে। নারায়ণ তখন আদিত্যর সাথে দাবা খেলে। আদিত্য অনেক ভালোভাবে সেই খেলাটাতে জিতে যায়। নারায়ণ তো এটা দেখে অনেক চমকে যায়, কেননা আদিত্য এই খেলার ব্যাপারে কিছুই জানতো না। হঠাৎ করে এরকম খেলা দেখে সে তো হতবাক হয়ে যায়। খুশিতে সে শঙ্করকে বলে যে সে আদিত্যর মতন প্লেয়ার এর আগে কখনো দেখেনি। শঙ্কর এই কথাটাকে অতটাও গায়ে লাগায় না। যাই হোক, এরপরে আদিত্য অনেক চেষ্টা করে সেই লয়ার ম্যাডামকে ডেকে আনে, কেননা সে তার ব্যাপারে সমস্ত কিছু তাকে বলতে চায়। আর সেই উকিল মানে মনীষাও তার ব্যাপারে কোনো কিছু না শুনে একটা সিগনেচার করে সেখান থেকে বেরিয়ে এসেছিল। কিন্তু এটা তো কোনো নিয়ম নেই, তার কথা তো অবশ্যই তাকে শুনতে হবে, কেননা সে তার উকিল। মনীষা আদিত্যর কাছে আসলে আদিত্য তার ছোটবেলাকার একটা ইনসিডেন্ট তাকে বলতে থাকে। সে বলে ছোটবেলায় সে অনেক চালাক চতুরভাবে মানুষকে ঠকিয়ে টাকা ইনকাম করত। যেমন একদিন সে একটি পাথর খুঁজে পেয়েছিল, তারপরে সে সেই পাথরটা নিয়ে দৌড়ে একজন অফিসারের টেবিলের নিচে লুকিয়ে পড়ে। তখন সেই অফিসার তাকে জিজ্ঞাসা করে, এরকমভাবে টেবিলের নিচে লুকোচ্ছ কেন? আদিত্য বলে কয়েকজন মিলে তার কাছ থেকে এই পাথরটা ছিনিয়ে নিতে চায়, কারণ তারা নাকি এটা বলেছে যে পাথরটা অনেক দামি পাথর। আর এটা শুনে ওই অফিসার লোভে পড়ে যায়, তাই আদিত্যর কাছ থেকে সেই পাথরটা সে চায়, কিন্তু আদিত্য টাকার বিনিময়ে সেই পাথরটা তার কাছে বিক্রি করে দেয়। আর এখান থেকেই আদিত্য জার্নি শুরু হয়। এভাবেই আদিত্য ছোটখাটো ঘটনা ঘটিয়ে মানুষদের কাছ থেকে টাকা আদায় করতে করতে অনেক বড় হয়ে যায়। একদিন আদিত্য যখন গাড়ি নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছিল, তখন এই মেয়েটির সাথে তার দেখা হয়। এই মেয়েটির নাম হলো বর্ণা। বর্ণাও মানুষদের কাছ থেকে চিটিং করে টাকা ইনকাম করত। বিভিন্ন নকল ঠকানো চ্যারিটির নামে মানুষদের কাছ থেকে টাকা আদায় করত। যেহেতু বর্ণা অনেক বুদ্ধি খাটিয়ে এটা করছিল, তাই আদিত্য ইমপ্রেস হয়ে তাকে তার সাথে কাজ করার জন্য অফার দেয়। বর্ণা তার অফার অ্যাকসেপ্ট করে নেয়। এরপর তারা দুজন মিলে পেট্রোল পাম্পের একটি মিনি এটিএম হ্যাক করার প্ল্যান করে। তারা দুজন সেই মিনি এটিএম হ্যাক করে সেখানকার মানুষদের ডেটা বের করে প্রচুর প্রচুর টাকা পেয়ে যায়। এরকমভাবে আদিত্যর দিন বেশ ভালোই কাটছিল। এরপরে আদিত্যর দেখা হয় ইয়াত্রার সাথে। ইয়াত্রাকে দেখার সাথে সাথে আদিত্য ইয়াত্রাকে পছন্দ করে ফেলে। ইয়াত্রা যখন ট্যাক্সিতে করে যাচ্ছিল, তখন আদিত্য সেই ট্যাক্সিতে বসেই ইয়াত্রার সাথে কথাবার্তা বলতে থাকে। সেই কথায় কথায় আদিত্য তাকে তার ঠিকানা দিয়ে দেয়।
আর সে এটাও বলে যে সে তাকে পছন্দ করে। রাত্রিবেলা আদিত্য যখন ঘরে একা বসেছিল তখন ইয়াত্রা সেখানে আসে। ইয়াত্রার এই অবস্থা দেখে আদিত্য তাকে জিজ্ঞাসা করে যে এরকম অবস্থা তার কিভাবে হলো। ইয়াত্রা তখন তাকে বলে যে তার বাবা তার উপরে অনেক অত্যাচার করে, তার মা মারা যাওয়ার পর থেকে সে এরকম ভাবে তাকে অত্যাচার করে আসছে, আর আজকে সেই অত্যাচার অনেক বেড়ে গিয়েছে, তাই সে আর এটা সহ্য করতে পারছে না, তাই তার কাছে সে চলে এসেছে, এখন তার একটু সাহায্যের দরকার। ইয়াত্রা বলে আমি প্রমিস করছি একটা চাকরি পেয়ে গেলে আমি এখান থেকে চলে যাব, তোমাকে অত ডিস্টার্ব করব না, আর তোমার অতটাও সমস্যা হবে না। এরপর থেকে তারা দুজন ওই ফ্ল্যাটেই থাকা শুরু করে। তাদের দুজনের মধ্যে অনেক ভালো একটা সম্পর্ক তৈরি হয় এবং তারা তাদের ভালো সময়গুলো সেখানে কাটাতে শুরু করে। এরকম ভাবে একদিন ইয়াত্রা আদিত্যকে কোথাও একটা ঘুরতে যাওয়ার কথা বলে, তখন তারা দুজন মিলে কেরালায় ঘুরতে চলে যায়। সেখান থেকে ফিরে এসে আদিত্য দেখে তার ঘরের সমস্ত জিনিসপত্র ওলটপালট হয়ে রয়েছে। এখানে আপনাদের বলে দিই, আদিত্য অনেক শার্প মাইন্ডেড মানুষ ছিল এবং সব জিনিসকে খুব ভালোভাবে মনে রাখত এবং সে সব জিনিসকে খুব ভালোভাবে অবজার্ভ করত। সে সহজেই বুঝে ফেলে যে তার ঘরে তার অনুপস্থিতিতে কেউ না কেউ ঢুকেছিল আর তার জিনিসগুলোতেও হাত দিয়েছে। যাই হোক, এখানে আদিত্য যখন বেশি ভাবতে থাকে তখন ইয়াত্রা তার মনোভাবনা সেখান থেকে সরিয়ে নিজের দিকে নিয়ে আসে, অর্থাৎ আদিত্যকে সেই জিনিস নিয়ে বেশি ভাবতে দেয় না। আদিত্য আর ইয়াত্রা সেই রেস্টুরেন্টের কাছেই দেখা করে যেই জায়গাটায় তাদের প্রথম দেখা হয়েছিল। সেই জায়গাটায় তাদের ফেভারিট স্পট হয়ে গিয়েছিল, তারা মাঝে মাঝেই সেখানে যেত। সেখানে যখনই যেত ইয়াত্রা সামনে একটা বিলবোর্ডের দিকে সবসময় তাকিয়ে থাকতো। আদিত্য সেই দিন ইয়াত্রাকে বিয়ের জন্য প্রস্তাব দেয়। সেই দিনও আদিত্য যখন তাকে বিয়ের প্রস্তাব দেয় তখন সে একবার বিলবোর্ডের দিকে তাকিয়ে তারপরে আদিত্যর দিকে তাকিয়ে আদিত্যকে বলে যে সে আজকে ভীষণ খুশি। আদিত্য তো ভেবে নেয় যে সে হয়তো রাজি। এখানেই হঠাৎ করে আদিত্যর ঘুম ভেঙে যায় আর সে ভাবে যে এটা হয়তো স্বপ্ন ছিল, কারণ সেখানে ইয়াত্রা ছিল না। তখনই আদিত্যর ঘরে পুলিশ এসে আদিত্যকে তুলে নিয়ে যায়। আদিত্য তো এর মাথা মুন্ডু কিছুও বুঝতে পারে না। তারা আদিত্যকে তুলে নিয়ে গিয়ে প্রচুর মারধর করে। আদিত্যকে জিজ্ঞাসাবাদ করা হয় যে টেররিস্টদের সাথে তাদের কি সম্পর্ক, এবং তার ল্যাপটপ থেকে তাদের মেল করা হয়েছিল, তার মানেই তার সাথে ওদের কোনো লিঙ্ক রয়েছে। আদিত্য তাদের বলে এবং রিকোয়েস্ট করে যে এই ব্যাপারে সে কিছুই জানে না, আর তার ল্যাপটপ থেকে অন্য কেউ হয়তো মেল করেছে, কারণ সে তো কেরালায় গিয়েছিল। কিন্তু পুলিশ তার কথাতে কোনো বিশ্বাস করে না। এরপরের দৃশ্য আবার বর্তমানে ফিরে আসে। মনীষা আদিত্যকে জানায় পুলিশ ইনভেস্টিগেশনে ইয়াত্রা নামের কোনো মেয়ের খোঁজ পাওয়া যায়নি এবং তার কোনো প্রমাণও পাওয়া যায়নি। ইয়াত্রা শুধুমাত্র আদিত্যর ভাবনাতেই রয়েছে, সে বাস্তবে ছিল না, তাই হতে পারে এটা আদিত্যর কোনো বানানো গল্প। পরের দিন আদিত্যকে হিয়ারিংয়ের জন্য কোর্টে নিয়ে যাওয়া হয়। কোর্টে নিয়ে গেলে আদিত্য সেখানে একটি ছেলে আর একটি মেয়েকে দাবা খেলতে দেখে। সেখানে ছেলেটি মেয়েটির কাছে হেরে যাচ্ছিল, তখন আদিত্য ছেলেটিকে সাহায্য করে, আর এখানে আদিত্যর সাহায্যে ছেলেটি দাবা খেলায় জিতে যায়। তখন সেই মেয়েটি ডাইরেক্ট এসে আদিত্যকে দাবা খেলার জন্য চ্যালেঞ্জ করে, আর তখনই সেখানে জজ সাহেব চলে আসে। আর এখানে জানা যায় যে এই মেয়েটি আর কেউ না বরং জজ সাহেবের নাতনি ছিল, আর তার নাম পূজিতা। সে একজন স্টেট লেভেল চ্যাম্পিয়ন। তার সাথে আদিত্য দাবা খেলা শুরু করলে সেই মেয়েটা আদিত্যর কাছে হেরে যায়। এরপরে কোর্ট থেকে আদিত্যকে 6 মাসের সময় দেওয়া হয় ইয়াত্রাকে খুঁজে বের করার জন্য, অর্থাৎ আদিত্যর কাছে আরও 6 মাস সময় চলে আসে। কোর্ট থেকে যখন আদিত্যকে নিয়ে যাওয়া হচ্ছিল তখন আদিত্য মনে মনে এটা ভাবতে থাকে আর সেই বিলবোর্ডের কথা মাথায় আনতে থাকে। তখন আদিত্য মনে মনে এটা ভাবে যে ওই বিলবোর্ডের সাথে হয়তো ইয়াত্রার কোনো সম্পর্ক রয়েছে। ওই বিলবোর্ডে ডিসেম্বর 5 তারিখ ছিল, আর সেই দিনই বম ব্লাস্টটা হয়েছিল, অর্থাৎ ইয়াত্রার সাথে সেই তারিখের হয়তো কোনো কানেকশন রয়েছে। আদিত্য তখন ভালোভাবে বুঝতে পারে যে ইয়াত্রাও একজন টেররিস্ট ছিল আর সে আদিত্যকে ব্যবহার করেছে। এরপরে ইন্সপেক্টর করুণাকর আদিত্যকে তার কাছে ডেকে আনে আর আদিত্য তারিফ করতে থাকে। সে বলে তুমি এত ভালো চেস খেলো সেটা তো জানতাম না, তুমি নাকি জজ সাহেবের নাতনিকে হারিয়ে দিয়েছো, তুমি কি জানো সে স্টেট লেভেল চ্যাম্পিয়ন? আদিত্য বলে না, আমি এসব কিছুই জানি না। তখন পুলিশ অফিসার বলে যে সে জজ সাহেবের কাছে আর্জি করেছে তোমার সাথে রোজ 2 ঘন্টা করে চেস প্র্যাকটিস করবে, আর জজ সাহেব এতে পারমিশন দিয়ে দিয়েছে। আদিত্য তো এটা শুনে একটু ভাবতে থাকে, তারপরে সেও একটা ডিমান্ড রাখে। আদিত্য তখন বলে গুরুজি অর্থাৎ সত্যনারায়ণকে ছেড়ে দেওয়ার জন্য, কেননা সে অ্যাক্সিডেন্টলি একটা কেসের কারণে এই জেলে বন্দি রয়েছে, আর সে অনেক দিন যাবত এই জেলে বন্দি রয়েছে, তাই তার সময়ও এখন পেরিয়ে এসেছে। তাই জন্য তাকে যেন এই 15ই আগস্টে যেদিন কয়েদিদের ছেড়ে দেওয়া হবে সেই দিন তাকেও ছেড়ে দেওয়া হয়। এরপরে দেখা যায় আদিত্য খুশিতে দৌড়াতে দৌড়াতে গুরুজির কাছে আসছে এবং গুরুজিকে বলছে যে পুলিশ অফিসাররা তার আর্জিতে রাজি হয়ে গিয়েছে এবং সামনের 15ই আগস্টের দিন তার ছাড়া হবে।
এখানে একটা কথা বলে দিই, ইন্সপেক্টর করুণাকর আদিত্যকে জানিয়েছিল যে তার একটা স্বপ্ন রয়েছে, সে জেলের কয়েদিদের জন্য একটা স্পোর্টস ক্লাব বানাতে চায়, কিন্তু সরকারের কাছে এই নিয়ে কোনো ফান্ড নেই এবং এই ব্যাপারে সরকার মাথা ঘামায় না। তাই জন্য তার স্বপ্নটাও স্বপ্নই রয়ে যাবে, আর কয়েদিদের জন্য স্পোর্টস ক্লাব বানানো কখনোই পূরণ হবে না। কিন্তু যদি কোনোদিন সে এরকম একটা সুযোগ পায় তাহলে সে অবশ্যই চেষ্টা করবে। এরপরে দৃশ্য চেঞ্জ হলে দেখা যায় আদিত্য আর পূজিতা একসাথে বসে দাবা প্র্যাকটিস করছে। এমনই একদিন দাবা প্র্যাকটিস করতে করতে আদিত্য সেখানকার সিসিটিভিতে লক্ষ্য করে যে ট্রিগার গ্যাংয়ের লোকেরা নারায়ণ অর্থাৎ গুরুজিকে মারার প্ল্যান করছে। তাই জন্য আদিত্য সেখানে চলে আসে আর গুরুজিকে বাঁচিয়ে নেয়। সেখানে ট্রিগার গ্যাংয়ের লোকেদের সাথে আদিত্যর আবারও ফাইট হয়। সেই দিনটা কোনো রকমে কেটে গেলে গুরুজিকে ছাড়ার সেই দিনটা চলে আসে, অর্থাৎ 15ই আগস্টের দিন চলে আসে। গুরুজিকে যখন পুলিশ অফিসার ডেকে নিয়ে যাচ্ছিল তখন আদিত্য গুরুজিকে কোনো একটা প্ল্যানের কথা বলে। এই প্ল্যানটা কি সেটা একটু পরেই আমরা জানতে পারবো। আদিত্য গুরুজি চলে যাওয়ার সময় শুধু এইটুকুই বলে যে যা যা বলেছিলাম সেগুলো কিন্তু সেভাবেই করার চেষ্টা করবেন। এরপরে গুরুজি মানে নারায়ণ আদিত্যর বলা প্ল্যান অনুযায়ী বাড়িতে ফিরেই বর্ণার কাছে ফোন করে, তাকে সবকিছু বুঝিয়ে দেয়, অর্থাৎ আদিত্যর প্ল্যানের ব্যাপারে। আদিত্য এখানে বলেছিল বর্ণাকে একটি বাচ্চাকে কোলে করে নিয়ে মনীষার কাছে যেতে আর তার কাছে গিয়ে বলতে যে সেই ইয়াত্রা। বর্ণা আদিত্যর প্ল্যান অনুযায়ী একটি বাচ্চাকে কোলে করে নিয়ে ইয়াত্রা সেজে মনীষার কাছে আসে। মনীষা বর্ণা অর্থাৎ ইয়াত্রার কথা শুনে একটুও বিশ্বাস করে না, তাই সে তার পলিগ্রাফ টেস্ট করায়। পলিগ্রাফ টেস্ট হলো একটা মানুষ সত্যি বলছে না মিথ্যা বলছে সেটার টেস্ট। এবার এই টেস্টের যে একদম সঠিক অ্যান্সার আসবে এটা কিন্তু নয়। বর্ণার টেস্ট করালে এর রেজাল্ট আসে ইকুয়াল, অর্থাৎ সে মিথ্যা বলছে না সত্যি বলছে এটা কিন্তু বোঝা যাচ্ছে না। অন্যদিকে গুরুজি তার এক পুরনো বন্ধুর কাছে আসে যার একটা নিজস্ব দাবা খেলার একাডেমি ছিল। সেখানে সে সাধারণ ছেলেমেয়েদের দাবা খেলার ট্রেনিং দিত। গুরুজি তার বন্ধুর কাছে এসে আদিত্যর ব্যাপারে বলে। সে বলে আদিত্যর মতন দাবা প্লেয়ার সে এর আগে কখনো দেখেনি। গুরুজি তার বন্ধুকে রিকোয়েস্ট করে এবছরের দাবা চ্যাম্পিয়নশিপে আদিত্যকে যেন তাদের একাডেমির তরফ থেকে খেলানো হয়। তার বন্ধু তো হেসে দেয়, কারণ সে বলে যে এই একাডেমিটা সে সাধারণ ছেলেমেয়েদের জন্য বানিয়েছে, এখানে কোনো টেররিস্টদের জায়গা নেই। আর এখন যদি জেল খাটা আসামি এই একাডেমিতে জয়েন করে তাহলে তাদের একাডেমির নাম খারাপ হবে। গুরুজি তো তাকে অনেক রিকোয়েস্ট করে। তখন তার বন্ধু গুরুজিকে বলে এই যে এখানে 18 জন প্লেয়ারকে দেখছো, এই 18 জন প্লেয়ারই একজন এক্সপার্ট প্লেয়ার, আর এই 18 জন প্লেয়ারকেই এই যে দেখছো রাম হারিয়ে দিয়েছে। তাই আমি শুধু চাই যে আদিত্য এই 18 জন প্লেয়ারের মধ্যে যে কোনো একজন প্লেয়ারকে যেন হারায়, তাহলে আমি ওর ব্যাপারে একটু ভাববো। তখন গুরুজি তার বন্ধুকে বলে যে এই 18 জন প্লেয়ারের মধ্যে একজন কেন, এই 18 জন প্লেয়ারকে যে হারিয়েছে অর্থাৎ রামের সাথে আদিত্যকে খেলানোর জন্য। তার বন্ধু একটু হাসে কিন্তু রাজি হয়ে যায় তার কথাতে। পরের দিন গুরুজি আর তার বন্ধু দুজন মিলে রামকে নিয়ে আদিত্যর কাছে আসে। সেখানে গুরুজি আদিত্যকে একটু রিকোয়েস্ট করে এই দাবা ম্যাচটা খেলার জন্য, কিন্তু আদিত্য তাকে বলে যে আর কিছুক্ষণ পরে তার কোর্টে হিয়ারিং রয়েছে, সে এখন কিভাবে খেলতে পারবে। গুরুজি বলে হাতে মাত্র 10 মিনিট রয়েছে, তাই প্লিজ একটু চেষ্টা করো। গুরুজির কথাতে আদিত্য রাজি হয়ে যায় এবং দাবা খেলা শুরু করে। অন্যদিকে দেখানো হয় বর্ণা ইয়াত্রা সেজে কোর্টে উপস্থিত রয়েছে। তখন এই কোর্টের মধ্যে বর্ণার কাছে থাকা বাচ্চাটা কান্না শুরু করে দেয়। তখন মনীষা আর তার বাবার একটু সন্দেহ হয়, তাই তারা বর্ণার কাছে এসে তাড়াতাড়ি বাচ্চাটাকে চুপ করানোর জন্য বলে। এই সিচুয়েশনে বর্ণার বাবা ইয়াত্রার দিকে তাকিয়ে ইয়াত্রাকে লক্ষ্য করতে থাকে এবং সে লক্ষ্য করে যে ইয়াত্রা আজকে কাজল পরেনি। তাই সে ইয়াত্রাকে মানে বর্ণাকে জিজ্ঞাসা করে যে সে আজকে কাজল কেন পরেনি। আদিত্যর কথা অনুযায়ী ইয়াত্রা সবসময় কাজল পরত। তখন ইয়াত্রা মানে বর্ণা তাদেরকে বলে যে টেনশনের সিচুয়েশনে সে কাজল দিতে ভুলে গেছে, কারণ আদিত্য জেলে রয়েছে আর এই অবস্থায় সে এসব নিয়ে ভাবার কোনো সময় পায়নি। মনীষা আর মনীষার বাবা ইয়াত্রা মানে বর্ণাকে প্রশ্ন করতে করতে তারা এটা বুঝে ফেলে যে বর্ণা ইয়াত্রা সেজে সেখানে এসেছে, সে আসল ইয়াত্রা নয়। এরপরে যখন জজ সাহেব কোর্টে চলে আসে তখন মনীষা জজ সাহেবকে সরি বলে। মনীষা বলে কোর্টে সময় নষ্ট করার জন্য আমি সত্যি ক্ষমা চাইছি, আমি এই কেসটা থেকে সরে আসতে চাই।
যার কারণে আদিত্যর অ্যাপিল সেখানে ক্যান্সেল হয়ে যায়। অন্যদিকে আদিত্য আর রামের দাবা খেলায় দুজনাই অনেক টেনশনে ছিল। তখন একজন পুলিশ অফিসার এসে আদিত্যকে জানায় যে তার অ্যাপিল ক্যান্সেল হয়ে গেছে। আদিত্য তো হতবাক হয়ে যায়। আদিত্যর অ্যাপিল ক্যান্সেল হয়ে গেছে এই খবর পেয়েও আদিত্য সেই গেমটা চালু রাখে এবং রামের সাথে সে দাবা খেলাটা খেলতেই থাকে। তখন সেই পুলিশ অফিসারটা আদিত্যকে বাধা দেয়, কিন্তু আদিত্য সেই পুলিশ অফিসারকে মেরেও দাবা খেলা চালু রাখে। তখন সেখানে আরও 2-3 জন পুলিশ অফিসার চলে আসে। আদিত্য আর তাদের মধ্যে অনেক ফাইট হয়, কিন্তু আদিত্য তাও গেমটা ছাড়ে না, সে রামের সাথে খেলাটা খেলতেই থাকে। এক পর্যায়ে গিয়ে আদিত্য এই দাবা খেলাটা জিতে যায়। আর তখন গুরুজির বন্ধু এটা মেনে নেয় যে হ্যাঁ, আদিত্য অনেক ভালো দাবাড়ু। তাই এরপরে আমাদের 6 মাস পরের দৃশ্য দেখানো হয়। আদিত্য আমাদেরকে এটা বলে যে আইনের সমস্ত রাস্তা তার বন্ধ হয়ে গিয়েছে, এখন তার কাছে শুধুমাত্র একটাই রাস্তা খোলা, সেটা রয়েছে প্রেসিডেন্টের কাছে ক্ষমা প্রার্থনা। প্রেসিডেন্ট যদি ক্ষমা মঞ্জুর করে তবেই সে ছাড়া পাবে। এরপরে দেখা যায় গুরুজি সেখানে এসেছে। গুরুজি এই 6 মাসে আদিত্যর কাছে অনেকবার এসেছে, কিন্তু আদিত্য গুরুজির সাথে একবারও দেখা করতে চায় না। ফাইনালি একদিন আদিত্য গুরুজির সাথে দেখা করতে রাজি হয়ে যায়। গুরুজি আদিত্য সামনে আসলে আদিত্যকে সে রিকোয়েস্ট করে 10 দিন পরে ন্যাশনাল দাবা চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্ট রয়েছে, সেখানে আদিত্যকে খেলতে হবে। আদিত্য তখনও অনেক রেগে ছিল। গুরুজিকে সে বলে, আমার জীবন মৃত্যু নিয়ে টানাটানি চলছে আর আপনি আমাকে গেম খেলতে বলছেন, বুড়ো বয়সে কি আপনার ভীমরতি হয়েছে? যাই হোক, এটা বলে আদিত্য সেখান থেকে চলে আসে। এরকমই একদিন মনীষা আর তার বাবাকে দেখানো হয়। মনীষা তার বাবার কাছে জিজ্ঞাসা করছিল যে আদিত্যর কি কোনোভাবে ক্ষমা হতে পারে, আদিত্য কি কোনোভাবে জেল থেকে ছাড়া পেতে পারে। মনীষার বাবা তখন মনীষাকে বলে, আদিত্য ছাড়া পাওয়ার 2টো রাস্তা আছে। প্রথমটা হলো প্রেসিডেন্ট যদি নিজে আদিত্যকে ক্ষমা করে দেয়, আর অন্য রাস্তাটা হলো ওই বোম ব্লাস্টের কারণে যেই সব পরিবারের মানুষরা কাউকে না কাউকে হারিয়েছিল, সেই পরিবারের মানুষরা যদি আদিত্যকে ক্ষমা করে দেয়, একমাত্র তখনই আদিত্য ছাড়া পেতে পারে। এসব কথা শুনে মনীষা পরের দিন আদিত্যর সাথে জেলে দেখা করতে যায়। সেখানে মনীষা আদিত্যকে ইয়াত্রার ব্যাপারে জানায় যে ইয়াত্রা দুবাইতে একটা বোম ব্লাস্ট করতে গিয়ে মারা গেছে। ইয়াত্রার মৃত্যুর খবর শুনে আদিত্যর মনে যে একটু আশা ছিল সেটাও বন্ধ হয়ে যায়। যাওয়ার সময় আদিত্যকে 2টো রাস্তা বলে দেয়, যেই 2টো রাস্তার সাহায্যে একমাত্র সে রেহাই পেতে পারবে। প্রথমটা প্রেসিডেন্ট যদি তাকে ক্ষমা করে, কিন্তু প্রেসিডেন্ট তো তাকে কখনো ক্ষমা করবে না। দ্বিতীয় রাস্তা একটাই হলো মিডিয়ার হাইলাইটে আসা, অর্থাৎ মিডিয়ার সাহায্যে সকলের সামনে আসা, আর এটার জন্য তাকে দাবা চ্যাম্পিয়নশিপ খেলতে হবে। তাই জন্য মনীষা আদিত্যকে দাবা চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করতে বলে। মনীষার কথাতে আদিত্য ন্যাশনাল চেস চ্যাম্পিয়নশিপ খেলার জন্য রাজি হয়ে যায়। এইদিকে ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ শুরু হয়ে যায়, আদিত্যর খেলাও সেখানে শুরু হয়ে যায়। অন্যদিকে মনীষা সেই বোম ব্লাস্টে মৃত মানুষদের পরিবারের কাছে গিয়ে আদিত্যর জন্য ক্ষমা আর্জি করে। বেশিরভাগ মৃত মানুষের ফ্যামিলি আদিত্যকে ক্ষমা করে দিয়েছিল, আর মনীষার দেওয়া ফর্মে সিগনেচারও করে দিয়েছিল। সুতরাং এখান থেকে একটা ছোট্ট আশা পাওয়া যায় যে আদিত্য হয়তো জেল থেকে ছাড়া পেয়ে যাবে। আদিত্য ন্যাশনাল চ্যাম্পিয়নশিপের সবাইকে হারিয়ে পরবর্তী লেভেলে পৌঁছাতে থাকে। আদিত্য মোটামুটিভাবে মিডিয়ার চোখে এসে পড়েছিল। এরকমই একদিন খবরে আদিত্যকে দেখানো হচ্ছিল, আর তখন আদিত্যর সেই পুরনো বন্ধু, যাকে আপনাদের মনে রাখতে বলেছিলাম, যার নাম হলো স্বামী, সে আদিত্যকে টিভিতে দেখে। সে আদিত্যকে টিভিতে দেখতেই চিনতে পেরে যায় যে এটা তার পুরনো হারিয়ে যাওয়া বন্ধু আদিত্য। আদিত্যকে দেখতে পেয়ে স্বামী পরের দিন ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে আদিত্যকে দেখতে চলে আসে। সেই দিন ছিল আদিত্যর আর রামের ম্যাচ। আদিত্যর আর রামের ম্যাচ চলছিল। সেই ম্যাচের মাঝখানে হঠাৎ করে রাম উঠে দাঁড়ায়। আসলে সে হারার মুহূর্তে ছিল, তাই জন্যই হয়তো ফ্রাস্ট্রেশনে উঠে দাঁড়িয়েছিল। রাম উঠে দাঁড়িয়ে দাবার গুটিগুলো সব ওলটপালট করে দিয়ে আদিত্যকে আর সবাইকে বলে, একজন টেররিস্টের সাথে দাবা খেলাচ্ছেন, এর তো ফাঁসি হওয়া উচিত ছিল, আমি এই দাবা খেলবো না। এটা বলে সে সেখান থেকে চলে যায়। আদিত্য তাকে অনেক রিকোয়েস্ট করে, কিন্তু সে আদিত্যর কোনো কথাই শোনে না। আদিত্য রামকে বলে, এই ম্যাচটা আমার জন্য অনেক ইম্পর্টেন্ট, তুমি প্লিজ এই ম্যাচটা আমার সাথে খেলো। কিন্তু রাম তার কোনো কথাই শোনে না, সে আদিত্যকে একা রেখেই সেখান থেকে চলে যায়। যাই হোক, সেই দিনটা কেটে গেলে পরের দিন স্বামী আদিত্যর সাথে জেলে দেখা করতে আসে। স্বামী আদিত্যকে বলে সেদিন সে অনেক ক্লান্ত হয়ে পড়েছিল, তাই সে ট্রাকে উঠতে পারেনি। আদিত্য তখন স্বামীকে বলে যে তুই উঠিসনি, ভালোই করেছিস, না হলে হয়তো আমার মতন আজকে তোরও অবস্থা হতো। স্বামী আদিত্যকে বলে যে সে এখন একটা কনস্ট্রাকশন কোম্পানিতে ইঞ্জিনিয়ার হিসাবে কাজ করছে। যাই হোক,
পরের দিন আদিত্য একা একা চেস বোর্ড নিয়ে চ্যাম্পিয়নশিপ একাডেমিতে বসেছিল, কেননা সবাই এটাই ভেবে নিয়েছিল যে আদিত্য একজন টেররিস্ট, তাই আদিত্যর সাথে খেলার আর কেউ ছিল না। তখন সেখানে পূজিতা চলে আসে, অর্থাৎ সেই জজ সাহেবের নাতনি। সে আদিত্যকে বলে যে সাবধানে খেলো, এখন আমি তোমার সমস্ত ট্রিক্স জেনে গিয়েছি। অর্থাৎ সে আদিত্যর সাথে খেলতে রাজি হয়ে যায়। অবশেষে আদিত্য একজন অপোনেন্ট পায়। যাই হোক, তাদের মধ্যে জবরদস্ত খেলা শুরু হয়। এই খেলাতেও আদিত্য জিতে যায়। এরপরে পরবর্তী সমস্ত খেলোয়াড়দের হারিয়ে আদিত্য একেবারে ফাইনালে উঠে যায় আর মিডিয়ার একদম হাইলাইটে চলে আসে। সমস্ত মিডিয়া নিউজ আদিত্যর নিউজই কভার করছিল। ফাইনালে আদিত্যর ম্যাচ আসে একটা বাচ্চা ছেলের সাথে। বন্ধুরা, ফাইনাল ম্যাচটাও আদিত্য খুব ভালোভাবে জিতে যায়, কিন্তু ফাইনাল ম্যাচটা অনেকটা জবরদস্ত ম্যাচ ছিল আর খুবই রোমহর্ষক ম্যাচ ছিল, কেননা সবাই ভেবে নিয়েছিল এই ম্যাচটাতে আদিত্য হেরে যাবে। ম্যাচ চলাকালীন আদিত্য খুব সহজেই তার রানী স্যাক্রিফাইস করে দিয়েছিল এবং সবাই ভেবে নিয়েছিল যে আদিত্য এটা একটা ভুল চাল চেলেছে, তাই জন্য আদিত্য এবার সহজেই হেরে যাবে। কিন্তু যে দাবাড়ু এবং বাকি সবাই পরবর্তীতে বুঝতে পারে যে আদিত্য ওটা ফাঁদ পেতে রেখেছিল। আদিত্যর অপোনেন্ট সেই ফাঁদে পা দিলে আদিত্য খুব সহজেই সেই ম্যাচটা জিতে যায়, অর্থাৎ সেই লোকটি রিজাইন করে নেয়। ম্যাচ জিতে গেলে মিডিয়ার লোকেরা আদিত্যর কাছে এসে আদিত্যর ইন্টারভিউ নেওয়া শুরু করে। আদিত্য তখন সবাইকে এটাই বলে যে সে নির্দোষ এবং সে অ্যাক্সিডেন্টলি এই কেসের সাথে ফেসে গিয়েছে। এই দাবা খেলার জন্য সমস্ত ক্রেডিট আদিত্য তার গুরুজিকে দেয় আর বলে এই দাবা চ্যাম্পিয়নশিপ খেলে যা টাকা পেয়েছে সে জেলের কয়েদিদের জন্য একটা সুন্দর স্পোর্টস ক্লাব বানাবে। এখানে আদিত্য প্ল্যান করে কোনো রকমের স্বামীকে সেই ইন্সপেক্টরের কাছে পাঠায় স্পোর্টস ক্লাব তৈরির প্রজেক্ট নিয়ে। পরের দিন ওই ইন্সপেক্টর আদিত্যকে ডেকে বলে যে সে আজকে অনেক খুশি, কেননা আদিত্য তার স্বপ্নটা পূরণ করছে। কিন্তু সে সাথে একটি খারাপ খবর শোনায় যে তার ট্রান্সফার হয়ে গেছে অন্য জেলে। এখন এই জেলে নতুন একটা ইন্সপেক্টর আসবে। পরের দৃশ্যে দেখানো হয় আদিত্য কোনো একটা কাগজের টুকরো একটা সাবানের বাটিতে লুকিয়ে রাখছে। এরপরে নতুন এসপি জেলে আসলে সে আদিত্যর ওপরে অনেক বেশি রাগ দেখায়, কেননা সে টেররিস্টদের একদম সহ্য করতে পারতো না। আর এই জেলে তো আদিত্যর মতন একজন টেররিস্টকে দিয়ে দাবা খেলানো হচ্ছে, মিডিয়াতে ইন্টারভিউ করানো হচ্ছে। এটা শুনে তো সে আরও রেগে যায়। যেহেতু ইন্সপেক্টর অনেক রেগে ছিল আদিত্যর ওপরে, তাই সে সুযোগ পেলেই মাঝে মাঝে আদিত্যকে মারতো। পরের দিন মনীষা যখন আদিত্যর সাথে দেখা করতে আসে, তখন এই ইন্সপেক্টর আদিত্যর সাথে মনীষাকে দেখা করতে দেয় না, বরঞ্চ সে আদিত্যর সাথে তার ঘনিষ্ঠ সম্পর্কের কথা চারিদিকে রটিয়ে দেয় এবং বিভিন্ন খবরেও ছাপিয়ে দেয়। সঙ্গে সঙ্গে মিডিয়াতে এটা ছড়িয়ে পড়ে। মনীষাদের বাড়িতে লোকজন ঘিরে আঁকড়ে ধরে, তাদের বাড়িতে পাথর ছুঁড়ছিল, কিন্তু মনীষা এসব কিছুর পরোয়া করে না। অন্যদিকে জেলে থাকা এই লোকটি, যার নাম বিনয়, এনার কথা আপনাদের আগেই বলেছি, ইনি আদিত্য সেই লুকিয়ে রাখা কাগজটা পেয়ে যায় এবং এর জন্য সে আদিত্যকে ব্ল্যাকমেল করতে থাকে। আদিত্যর কাছে সে 25,000 টাকা দাবি করে। আদিত্য এইদিকে ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ জিতে এখন কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্ট খেলা শুরু করে দিয়েছে। অন্যদিকে দেখা যায় গুরুজি বিনয়ের অ্যাকাউন্টে 25,000 টাকা পাঠিয়ে দিয়েছে। সেইটারই একটা স্লিপ এনে সে বিনয়কে দেখাচ্ছে, কারণ বিনয় সেই কাগজের টুকরোটা হাতে পেয়ে গিয়েছিল। তাই জন্য গুরুজির আর আদিত্যর এটা করা ছাড়া আর কোনো উপায় ছিল না। এদিকে আদিত্য গেম খেলতে খেলতে একদম ফাইনাল রাউন্ডে পৌঁছে যায়, অর্থাৎ সে কমনওয়েলথেরও একদম ফাইনাল রাউন্ডে পৌঁছে যায়। খবরে আদিত্যর নাম বড় বড় করে বলা হয়। হঠাৎ একদিন আদিত্য বেহুশ হয়ে যায়, কেননা সে রাতে ঠিক মতন ঘুমাচ্ছিল না এবং অনেক টেনশন করছিল। এই সুযোগের সৎ ব্যবহার করে এই শয়তান ইন্সপেক্টর ট্রিগারকে দিয়ে আদিত্যকে মারার প্ল্যান তৈরি করে। সে ট্রিগারের সাথে এই চুক্তি করে যে সে যদি আদিত্যকে মারতে পারে তাহলে তার জেল থেকে ছাড়া হয়ে যাবে। ইন্সপেক্টরের কথা মতো ট্রিগারও একটা সুযোগ পেয়ে যায় আদিত্যকে মারার, তাই সেই দিন রাতেই সে তার গ্যাংয়ের লোকদের নিয়ে আদিত্যকে মারতে চলে যায়। এখানে আদিত্যর সাথে সেই গুন্ডাদেরও একটা জবরদস্ত ফাইট হয় এবং সেখানে আদিত্য খুব সহজেই সবাইকে মেরে ফেলে। কমনওয়েলথ গেমেও আদিত্য ফাইনাল রাউন্ড জিতে যায় আর সব জায়গায় আদিত্যকে নিয়ে চর্চা শুরু হয়। ইন্ডিয়া টুডেতেও আদিত্যকে নিয়ে ফ্রন্ট পেজে ভালো ভালো লেখা ছাপা হয়েছিল। সবাই এটাই ভাবছিল আর এটা নিয়েই হাইলাইট করছিল যে আদিত্য একজন টেররিস্ট নাকি গ্র্যান্ড মাস্টার। সমস্ত খবরে এটা নিয়েই চর্চা হয়। এমনই একদিন হঠাৎ একটা নির্মম ঘটনা ঘটে যায়। কোনো এক শহরে আবারও টেররিস্টরা বম ব্লাস্ট করেছে। এবার তো আদিত্য ছাড়া পাওয়া অনেক মুশকিল হয়ে যায়,
কেননা এমন এক বম ব্লাস্ট, তাও টেররিস্টদের কারণে, রাষ্ট্রপতি তো এবার কোনোভাবেই তাকে ক্ষমা করবে না। তাছাড়া জনতাও আদিত্যর ওপরে এবার প্রচণ্ড ক্ষেপে যাবে। জেলের সবাই অলরেডি আদিত্যর ওপরে অনেক ক্ষেপেছিল, আদিত্যকে সুযোগ পেলেই সবাই মারার প্ল্যান করছিল। এদিকে বিনয় আদিত্যর কাছে এবার 1 লক্ষ টাকা দাবি করে। কোনোভাবে গুরুজি সেই টাকাটা অ্যারেঞ্জ করে বিনয়ের অ্যাকাউন্টে পাঠিয়ে দেয়, কিন্তু লোভী বিনয় 1 লক্ষ টাকা পেয়েও পরবর্তীতে 5 লক্ষ টাকা দাবি করে। এবার গুরুজি বুঝে যায় যে বিনয়কে যত দেওয়া যাবে বিনয় তত পেয়ে বসবে। তাই জন্য গুরুজি আর আদিত্য দুজন মিলে পানের মধ্যে বিষ দিয়ে বিনয়কে মেরে ফেলে। পরের দিন সেই ইন্সপেক্টর আদিত্যর কাছে চলে আসে, তার স্বপ্ন পূরণ হয়েছে এটা ভেবে, কেননা সে আদিত্যকে ফাঁসি দিতে পারবে। এবার বলে দিই এর কারণ কি। কারণ একটু আগে একটা নিউজ দেখেছেন যেখানে কোনো একটা শহরে বম ব্লাস্ট হয়েছে, তাই জন্য সরকার থেকে সমস্ত টেররিস্টদের ফাঁসি দেওয়ার সাজা শোনানো হয়েছে। তাই এখানে আদিত্যর জন্যও ফাঁসির নোটিশ এসেছে। এই জন্যই এই ইন্সপেক্টর অনেক খুশি ছিল। যাই হোক, আদিত্য এই সত্যটা সহজেই মেনে নিয়েছিল। মনীষা আদিত্যর সাথে দেখা করতে আসে, তখন আদিত্য মনীষার কাছে তার শেষ ইচ্ছার কথা জানায়। সে বলে গ্র্যান্ডমাস্টার বিশ্বনাথের সাথে সে একটা ম্যাচ খেলতে চায়, আর এটাই তার জীবনের শেষ ইচ্ছা। কোনোভাবে মনীষাকে এটা অ্যারেঞ্জ করতে হবে। যাই হোক, মনীষা আদিত্যর এই কথাটা নিয়ে জাজের কাছে যায়। জাজ এর পারমিশন দিয়ে দেয়। ফাইনালি সেই দিনটা চলে আসে যেদিন আদিত্যর সাথে তার স্বপ্নের গ্র্যান্ডমাস্টার বিশ্বনাথের ম্যাচ শুরু হয়। এই ম্যাচটা রাখা হয়েছিল আদিত্যর বানানো স্পোর্টস কমপ্লেক্সেই। ম্যাচ অনেকক্ষণ চলতে থাকে। এক মুহূর্তে গিয়ে আদিত্য টয়লেটের জন্য উঠে যায়, তারপরে সে টয়লেটে চলে যায়। পুলিশ অফিসাররা বলে যে দরজা খুলে রাখতে। আদিত্য দরজা খুলেই টয়লেট করতে থাকে। কিছুক্ষণ পরে দেখা যায় আদিত্য বাইরে বেরিয়ে স্টাইল দেখিয়ে একটা সিগারেট বের করছে। বাকি পুলিশ অফিসাররা বাধা দিতে গেলে সেই ইন্সপেক্টর তাদেরকে বলে যে খেতে দাও, কারণ ও আর কিছুক্ষণের সঙ্গী মাত্র, আর কিছুক্ষণ পরেই ওর ফাঁসি হয়ে যাবে, তাই ওকে বাধা না দিতে। আদিত্য সিগারেট খেতে খেতে হঠাৎ করে বাকি সব পুলিশ অফিসারদের হাত ঘুরিয়ে বাই বাই দেখাতে থাকে। সবাই তো একটু অবাক হয়, আর তখনই পুরো জায়গায় ধোঁয়া ছড়িয়ে যায়, চারিদিকে ধোঁয়া ধোঁয়া। এরই সুযোগে আদিত্য সেখান থেকে পালিয়ে যায়। বাকি পুলিশ অফিসাররা সেখানে চারিদিকে খোঁজাখুঁজি করে, কিন্তু আদিত্যকে কোথাও পায় না। ধোঁয়া একটু কমলে পুলিশ অফিসার দেখতে পায় সেখানে একটা লুকোনো গর্ত ছিল। সবাই সেই গর্তের মধ্যে ঢুকে গিয়ে নিচে দেখে একটা টানেল রয়েছে। টানেলটা একটু পার করলে সেখানে দেখে একটা নকল দরজা। আসলে এটা তাদের বোকা বানানোর জন্য রাখা হয়েছিল। অন্যদিকে দেখা যায় বিশ্বনাথ অর্থাৎ গ্র্যান্ডমাস্টার, যে আদিত্যর সাথে দাবা খেলছিল, সে লক্ষ্য করে আদিত্য তার পরের চালগুলো আগে ভাগেই খাতায় লিখে রেখে গেছে। সে তো কিছুই বুঝতে পারে না। আদিত্যর লেখা চাল অনুযায়ী দাবার গুটি দিলে আদিত্য খুব সহজেই ম্যাচটা জিতে যায়। আর এইখানে সেই গ্র্যান্ডমাস্টার বিশ্বনাথ তার পাশ থেকে গ্র্যান্ডমাস্টারের বোর্ডটা সরিয়ে আদিত্যর পাশে রেখে দেয় আর হাততালি দিতে থাকে। আর অন্যদিকে ইন্সপেক্টর তো পুরো ফ্রাস্ট্রেটেড হয়ে যায়, কেননা সে আদিত্যকে কোথাও খুঁজে পাচ্ছে না। এখানেই এই মুভিটা শেষ হয়। দাঁড়ান, এখনও কিন্তু মুভিটা শেষ হয়নি, কিছুটা এখনও বাকি আছে। আসল রহস্য তো এখনই বেরোবে। এরপরে 1 বছর কেটে যায়। মনীষা একটা রেস্টুরেন্টে বসে খাবার খাচ্ছিল, তখন একটা আননোন নাম্বার থেকে তার কাছে কল আসে। কলটা তুললেই কেউ কোনো কথা বলে না। মনীষা তো ইজিলি বুঝে যায় যে এটা হয়তো আদিত্যই ফোন করেছে। মনীষা তখন আদিত্যকে বলে যে কোথায় আছো, কেমন আছো, এসব কিছু জিজ্ঞাসা করব না, আমি শুধু এইটুকুই জানতে চাইবো যে তুমি এটা কিভাবে করলে। তখন আদিত্য মনীষাকে বলে কিছু কিছু কথা লুকোনো থাকাই ভালো। এরপরে আদিত্যর পুরো প্ল্যানের কথাটা অর্থাৎ সেই ঘটনাটা দেখানো হয়। আদিত্য এটা কিভাবে করলো। আসলে স্বামীর সাথে যখন আদিত্যর প্রথম দেখা হয়েছিল তখন স্বামী জানিয়েছিল যে সে একটা ইঞ্জিনিয়ার, অর্থাৎ সে কনস্ট্রাকশন কোম্পানিতে চাকরি করে। তাই জন্য আদিত্য স্বামীকে একটা কম টাকার টেন্ডার ভরতে বলে, যাতে সেটা সহজেই অ্যাপ্রুভ হয়ে যায়। আদিত্যর প্ল্যান অনুযায়ী তার বন্ধুর কম টাকার ভরা টেন্ডারটা সহজেই পাস হয়ে যায়, আর স্পোর্টস কমপ্লেক্স বানানোর কন্ট্রাক্টটা তারা পেয়ে যায়। প্ল্যান অনুযায়ী সেই অর্ডারটা তার বন্ধু স্বামীর কাছে চলে আসে। এরকমভাবে আদিত্য তার পুরো ইনস্ট্রাকশনগুলো একটা ছোট্ট কাগজের মাধ্যমে গুরুজিকে দিত, আর গুরুজি সেই অনুযায়ী স্বামীকে ইনস্ট্রাকশন দিত। কিন্তু একদিন সেই কাগজ বিনয়ের হাতে পড়ে গিয়েছিল, যার কারণে আদিত্যকে সে ব্ল্যাকমেল করছিল। আর এই কারণেই আদিত্য আর গুরুজিকে বিনয়কে টাকা দিতে হচ্ছিল। আদিত্যর আর গুরুজির প্ল্যান খুব ভালোভাবেই চলছিল, কিন্তু সেই মুহূর্তেই আদিত্যর ফাঁসির নোটিশ চলে আসে।
এবার তো আদিত্যর প্ল্যান পুরো ভেস্তে যাচ্ছিল, কিন্তু কোনোভাবে আদিত্য প্ল্যান করে যে তাকে স্পোর্টস কমপ্লেক্সে যেতেই হবে, কেননা স্পোর্টস কমপ্লেক্স বানানোর মধ্যেই তো সমস্ত কিছু লুকানো রয়েছে। আদিত্যর প্ল্যান ছিল যে সে খেলতে খেলতে কোনোভাবে ওয়াশরুমে যাবে, তারপরে সেই ওয়াশরুম থেকেই সে লুকিয়ে কোনোভাবে সেই টানেলের মধ্যে লুকিয়ে পড়বে। তো এইভাবেই আদিত্যকে সেখানে কয়েকদিন লুকিয়ে থাকতে হয়, যাতে মিডিয়া, পুলিশ, সমস্ত মানুষজন আদিত্যর কথা ভুলে যায়। সেই টানেলটা অর্ধেক কাটা ছিল, অর্থাৎ অর্ধেক বানানো ছিল, আর বাকিটা আদিত্যকে নিজেই একটা ছোট্ট কৌণিকের সাহায্যে কেটে নিতে হতো। আদিত্যর থাকার জন্য সেখানে সমস্ত কিছুই রাখা ছিল, তাই জন্য আদিত্যর মোটামুটি কোনো অসুবিধা হচ্ছিল না। ফাইনালি 4 মাস পরে সেই টানেলটা কাটতে কাটতে আদিত্য বাইরের জগৎটা ফিরে পায় এবং আদিত্য মুক্ত হয়ে যায়। আর এইখানেই এই মুভিটা শেষ হয়। আশা করছি আজকের মুভির কাহিনীটা তোমাদের অনেক ভালো লাগবে। আজকের মুভিটা সত্যি একটা অসাধারণ মুভি। আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবে, লাইক করবে, আর যারা যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে।